সুপ্রিয় শিক্ষার্থী, আমি অর্প কুমার ব্ল্যাকবোর্ড থেকে। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম ইয়াংয়ের গুণাঙ্ক। তো ইয়াংয়ের গুণাঙ্ক সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়নটা কি। পীড়ন কি, বিকৃতি কি, এবং বিকৃতিটা কি? বিকৃতি হলো কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া। ধরো একটা কলম, এই কলমটা এই আকৃতিতে আছে, কলমটার উপর আমরা একটা বল প্রয়োগ করব, কলমটা ভেঙে যাবে, এটা হলো একটা বিকৃতি। তাহলে বিকৃতিটা হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে তার স্বাভাবিক অবস্থার যে পরিবর্তন ঘটে তাকেই বিকৃতি বলে। এখন পীড়নটা কি? ধরো এই কলমের উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, কলমটা ভেঙে যাবে, কিন্তু কলমটা ভাঙার আগে এই কলমই নিজের থেকে একটা বল সৃষ্টি করবে, যেটা ভাঙাটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই বাধা দানকারী বলটাকেই বলা হলো পীড়ন। তাহলে পীড়নটা কি? বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকেই পীড়ন বলে। মানে বিকৃতি হওয়ার আগে বস্তুটা যে বাধা দিবে, সেই বাধাটাই হচ্ছে আমাদের পীড়ন। এই পীড়ন এবং বিকৃতির অনুপাত সম্পর্কে হুক একটা সূত্র দিয়েছেন। তো বিজ্ঞানী হুকের সূত্র মতে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমাটা হলো একটা নির্দিষ্ট লিমিট, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির হলো সমানুপাতিক। মানে আমরা যতটুকু বিকৃতি বল প্রয়োগ করব, বস্তুটার পীড়নও ঠিক ততটুকু বাধা দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে। যদি সীমার মধ্যে না হতো তাহলে পৃথিবীর কোনো বস্তুটাকেই আমরা ধরো ছিঁড়তে পারতাম না বা ভাঙতে পারতাম না। যেহেতু সীমা ক্রস করে যাই, তখনই আমরা বস্তুটা ছিঁড়তে পারি বা ভাঙতে পারি। এটা নিউটনের তৃতীয় সূত্রটার মতোই। ইয়াংয়ের গুণাঙ্কের সংজ্ঞা: স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা মানে একটা নির্দিষ্ট লিমিট থাকে বা একটা ফিক্সড মান থাকে। এই ধ্রুব সংখ্যাকেই বস্তুর উপাদানের দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং গুণাঙ্ক বলা হয়। এখন যে দৈর্ঘ্য পীড়ন আর হলো দৈর্ঘ্য বিকৃতি, এই দুটার রেশিও এবং ইয়াং গুণাঙ্ক, এটা আমাদের আলোচ্য বিষয়। দেখো এখানে যদি আমরা এল দৈর্ঘ্যের একটা দণ্ড লাগাই, তার উপর যদি আমরা একটা বস্তু স্থাপন করি, তাহলে এটা যদি একটা বল প্রয়োগ করি, তাহলে এখন দেখো দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? ছোট এল পরিমাণ। তাহলে আমার আদি দৈর্ঘ্য কত ছিল? বড় এল। আর পরিবর্তিত দৈর্ঘ্যের যে পরিবর্তন সেটা হচ্ছে হলো ছোট এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান সমান আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য বিকৃতি সমান সমান হলো ছোট এল বাই বড় এল, মানে পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আর একটা আছে কি? দৈর্ঘ্য পীড়ন। তাহলে দৈর্ঘ্য পীড়নকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য পীড়ন ইজিক্যাল টু এফ বাই এ। তাহলে পীড়ন ইজিক্যাল টু এফ বাই এ আর বিকৃতি ইজিক্যাল টু এল বাই এল। এই যে হোল বিকৃতিটা হলো তিন প্রকার। বিকৃতি তিন প্রকার কি কি? দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর একটা হলো কোণের যে বিকৃতিটা ঘটে সেটাকে মোচড় বিকৃতি বলা হয়। তো সকল বিকৃতি সমানই পরিবর্তিত বিকৃত অংশ ডিভাইডেড বাই আদি অংশ। যেমন এখানে লিখলাম হলো পরিবর্তিত অংশ এল আর আদি অংশ হলো বড় এল। তাহলে আয়তন বিকৃতির সমান কি হতো? আয়তন বিকৃতির সমান সমান আমরা লিখতে পারতাম ছোট ভি ডিভাইডেড বাই বড় ভি। ছোট ভিটা হলো কি? ছোট ভিটা হলো পরিবর্তিত আয়তন, আর বড় ভিটা হলো আদি আয়তন যেটা ছিল। এবং সকল পীড়নটাও তিন প্রকার। এই পীড়নটা তিন প্রকার কি কি? প্রথম হলো দৈর্ঘ্য পীড়ন, তারপর হলো আয়তন পীড়ন, তারপর হলো মোচড় পীড়ন। সকল পীড়নের সূত্র একটাই, সেটা হলো এফ বাই এ। এখন দেখো আমরা এফ সমান সমান আর কি কি জানি? এফ সমান সমান জানি হলো এম জি বা এম এ, আর এ সমান সমান জানি হলো পাই আর স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য পীড়ন সমান সমান পাইলাম এফ বাই এ ইজিক্যাল টু এম জি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এখন যেটা ইয়াং গুণাঙ্ক, তাহলে ইয়াং গুণাঙ্ক সমান সমান আমরা ইয়াং গুণাঙ্ককে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করব। ওয়াই সমান সমান কি হবে? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়নকে আমরা কি লিখলাম একটু আগে? এফ বাই এ। আর দৈর্ঘ্য পীড়নকে লিখছিলাম, বিকৃতিকে লিখছিলাম হলো ছোট এল বাই বড় এল। তাহলে এটা কি আসে? এটা আসে হলো এফ এল ডিভাইডেড বাই এ এল। তাহলে এফ সমান সমান আমরা লিখছিলাম কি? এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এই যে এই চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সূত্রটা হচ্ছে এটা, ইয়াং গুণাঙ্ক। ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজিক্যাল টু তাহলে আসে এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এখন আমরা যেটা দেখব, কৃতকাজ বা স্থিতিশক্তি নির্ণয়ের সূত্র হলো ডাব্লিউ ইজিক্যাল টু হাফ ওয়াই এ এল বাই বড় এল। এটা হলো কৃতকাজ বা বিভব শক্তি নির্ণয়ের সূত্র। যখন প্রশ্নে একক আয়তনে লেখা থাকবে, একক আয়তনে বিভব শক্তি নির্ণয়ের সূত্র হলো ইউ ইজিক্যাল টু হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হলো একক আয়তনে বিভব শক্তি নির্ণয়ের সূত্র, আর এটা এমনিতেই কৃতকাজ নির্ণয়ের সূত্র, আর এটা হলো ইয়াং এর গুণাঙ্ক নির্ণয়ের সূত্র।
তাহলে এই সূত্রটাই এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা দিয়ে আমরা এখন একটু ম্যাথ সলভ করব। ম্যাথটা দেখেন, সমান দৈর্ঘ্যের তিনটি তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এবং 3 মিলিমিটার। তার তিনটিতে সমান বল এত প্রয়োগের ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1% হলো। প্রথম তারটির একক আয়তনে, এই যে প্রশ্নে বলছে কি একক আয়তনে, তাহলে একক আয়তনে বললে আমরা কোন সূত্রটা ইউজ করব? একক আয়তনে বললে আমরা এই যে ইউ এর সূত্রটা ইউজ করব। একক আয়তনে বললে আমরা কোন সূত্র ইউজ করব? এই যে ইউ এর সূত্রটা ইউজ করব। তাহলে ইউ ইকুয়াল টু কি ছিল? হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। তাহলে দেখি আমরা প্রশ্নে কি কি মান দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের জন্য কয়ের জন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো ইউ ইকুয়াল টু হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এখন আমাদের ইনফরমেশনটা কি কি দেওয়া আছে একটু লক্ষ্য করি। ইনফরমেশনটা দেওয়া আছে কোন তারের ক্ষেত্রে বলছিল? প্রথম তারের ক্ষেত্রে। তাহলে প্রথম তারের ব্যাস কত দেওয়া আছে? 1 মিলিমিটার। তাহলে ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা। ডি ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। তাহলে মিলিমিটার দ্বারা আমরা কোনো ম্যাথ করতে পারবো না, মিলিমিটারকে আমরা নিয়ে আসবো কিসে? মিটারে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? হলো 0.5। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হলো 10⁻³ দ্বারা গুণ করতে হয়, 10⁻³ মিটার। তাহলে এটা কিসের মান বেরোলো? আমাদের আর এর মান বেরোইছে। আর এখানে বল দেওয়া আছে কত? বল এফ ইজ ইকুয়াল টু 5 গুণন 10⁻³ নিউটন। তাহলে এখানে তারের আদি দৈর্ঘ্য কোথাও লেখা নাই, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা লেখা আছে। তাহলে আমরা ধরে নিব তারের আদি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু বড় এল। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত? ছোট এল ইজ ইকুয়াল টু এল এর কত পার্সেন্ট? 5%। এল এর কত পার্সেন্ট? 5%। তাহলে এটা কিভাবে হবে? এল এর 5/100। তাহলে থাকে কত? ছোট এল ইজ ইকুয়াল টু থাকে হলো L/20। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতে কতটুকু? এল ইজ ইকুয়াল টু L/20। তাহলে আমরা প্রথমে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করে নেব। ওয়াই এর মানটা নির্ণয় করার ফলে এখানে আমরা ওয়াই এর মানটা ইনপুট দিব, এই যে ছোট এল এর মানটা ইনপুট দিব, আবার হলো বড় এল এর মানটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার ফলে যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের হবে ক নম্বরের অ্যান্সার, একক আয়তনে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তির পরিমাণ। এখন খ নম্বরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। খ নম্বরের ক্ষেত্রে কি বলছে? খ নম্বরের ক্ষেত্রে প্রশ্নটা ছিল উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি হবে। দেখো আমরা যখন কয়ের অ্যান্সার করছি তখন আমরা সেখানে কিন্তু y1 এর মানটা মানে 1 নম্বর তারের মানটা বের করে নিছি। সেমভাবে এখন আমরা y2 এবং y3 এর মানটা বের করে নেব। এই তিনটা মান বের করার পর যে তারের ইয়াং গুণাঙ্কের পরিমাণটা বেশি সেই তারেরই স্থিতিস্থাপক সীমাটা বেশি হবে। মানে যদি y1 বড় আসে তাহলে y1 এর স্থিতিস্থাপক সীমা বেশি, y2 বড় আসলে y2 এর স্থিতিস্থাপক সীমা বেশি, y3 বড় আসলে y3 এর স্থিতিস্থাপক সীমা বেশি। তাহলে দেখো আমরা y1টা আগে কতে নির্ণয় করছি, খতে আমরা এখন y2টা বের করে দেখাই। y2 বের করার ক্ষেত্রে আমরা এখন যেটা করব, 2 নম্বর তারের লক্ষ্যটা ফোকাস করব, 2 নম্বর তারটা পড়ব। 2 নম্বর তারে এখানে দেখো এফ সমান বল দেওয়া আছে, কত দেওয়া ছিল? 5 গুণন 10⁻³ নিউটন। 2 নম্বর তারের আদি দৈর্ঘ্য কত হবে? আদি দৈর্ঘ্য সেম থাকবে, আদি দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এল, আর দৈর্ঘ্য পরিবর্তন হবে, ছোট এল ইজ ইকুয়াল টু এল এর, এই যে 2 নম্বর তার কত পার্সেন্ট বাড়ছিল? 2%। তাহলে এল এর 2% মানে আসবে হলো L/50। এখান থেকে আমরা এখন বের করব কি? বের করব হলো y2 ইজ ইকুয়াল টু সূত্র কি ছিল? FL ডিভাইডেড বাই AL, এই সূত্রটা। এখন আমাদের তারের 2 নম্বর তারের ব্যাস কত ছিল? ব্যাস দিয়ে অঙ্ক হবে না, এখানে ব্যাসার্ধ করব। তাহলে 2 নম্বর তারের ব্যাসার্ধ হবে কত? 2/1 মানে 1 মিলিমিটার দিয়ে অঙ্ক হবে না, মিটারে করব মানে 10⁻³ মিটার। তাহলে এখানে আমরা যে অঙ্কটা এখন সূত্রটা ফেলে দিই, সূত্র আসবে কি? এফ এর মান দেওয়া ছিল 5 গুণন 10⁻³। এই যে বড় এল এর যেটা মান, বড় এল এর মান ছিল শুধু এলই, এর মান কত? এ সমান পাই গুণন আর এর মান কত? আর এর মান আসছে হলো 1 গুণন 10⁻³ পাই আর স্কোয়ার গুণন ছোট এল এর মানটা আসছে হলো আমার L/50। এটা যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে y2 এর মান পাবো। সেম প্রসেসে y3 বের করে
তিনটা ওয়্যার মধ্যে কম্পেয়ার করলেই কোন তারের স্থিতিস্থাপক সীমা বেশি সেটা আমরা সহজেই বের করতে পারবো। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বা ক্লাসের কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের প্রেজেন্টেশনে কমেন্ট করে জানান। সবাইকে ধন্যবাদ।